জিনিস তো স্পষ্ট যে মৃত যুবক রাহুল দাস তার পরিবার যে প্রশ্নগুলো তুলেছে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, সেখানে এই জিনিসটা খুব স্পষ্ট করা হয়েছে যে রাহুল দাস যখন অসুস্থ হয় তখন তার জন্য তাকে এমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট দেওয়ার জন্য ওখানে কেউ ছিল না, এবং এইখানেই কর্তৃপক্ষের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে। আর আমরা এই নিয়ে কথা বলবো মধুবন্তী। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই যে 15 মিনিটের কথা তোলা হচ্ছে, যেটা সিসিটিভি ক্যামেরাতে ওই 15 মিনিট গোল্ডেন আওয়ার, যেটার বক্তব্য বারবার মৃত যুবকের পরিবারের তরফেও করা হচ্ছে, এই 15 মিনিট যদি পার্ক কর্তৃপক্ষ তৎপর থাকতো এবং সঠিক সময়ে চিকিৎসক এবং নার্সের তারা সেখানে গিয়ে যুবককে অ্যাটেন্ড করতেন, তাহলে কি যুবককে বাঁচানোর সম্ভাবনা ছিল? হ্যাঁ, বিশিষ্ট চিকিৎসকরা তো অবশ্যই মনে করেন যে গোল্ডেন আওয়ার একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি এই মুহূর্তে কলকাতার একটা খ্যাতনামা হাসপাতাল, সেখানকার এমার্জেন্সির সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং এখানেও কিন্তু ডাক্তাররা, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারাও কিন্তু বলছেন যে এখানে যে কোনো ক্ষেত্রে গোল্ডেন আওয়ার একটা অসম্ভব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি বরঞ্চ সরাসরি একবার যারা এখানে রয়েছেন অ্যাটেন্ডিং ডক্টর, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এমার্জেন্সি ওয়ার্ড, সেই ওয়ার্ডের মধ্যে একদম সঙ্গে সঙ্গে যখন কোনো পেশেন্ট আসে তখন এই গোল্ডেন আওয়ারটা বাঁচানোর জন্য তাকে কিন্তু এইভাবে এখানে সিপিআর থেকে শুরু করে অক্সিজেন সাপোর্ট এবং তার আনুষঙ্গিক যা যা ফিজিক্যাল প্যারামিটার সেই সময় রয়েছে, এই প্যারামিটার্সগুলো কিন্তু একদম মাইনুটলি ফলো করা হয় এবং একজন রোগীকে বাঁচিয়ে তোলার চেষ্টা হয়। 18 বছরের তরতাজা তরুণ, যে জিম করতো রেগুলার, অর্থাৎ যথেষ্ট সুস্বাস্থ্যের অধিকারী বলে তার বাড়ির লোকজন জানাচ্ছেন। এই অবস্থায় আমি ডাক্তারবাবুদের মধ্যে যে কোনো একজনের সাথে যদি একটু কথা বলি, আমি যদি আপনার সাথেই কথা বলি, একটা 18 বছরের তরতাজা ছেলে, সে 15 মিনিট ধরে যদি আনঅ্যাটেন্টিভ অবস্থায় ওরকম একটা জায়গায় পড়ে থাকে নিকো পার্কের মতো, তাহলে এই 15 মিনিটটা তার কাছে শেষ পর্যন্ত কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, শেষ পর্যন্ত তাকে কিন্তু আর বাঁচানো গেল না। দেখুন, এই 15 মিনিটটা যে কোনো প্রত্যেকটা মিনিট, 15 মিনিট ইজ এ লং টাইম, প্রত্যেকটা মিনিট ইজ এ ভেরি ক্রুশিয়াল ফর সার্ভাইভাল। যেখানে আমাদের বিভিন্ন জায়গায় আমরা ক্লাস নিচ্ছি, যেখানে কম্প্রেশন অনলি লাইফ সাপোর্ট, যেখানে কি হয় যে কোনো পেশেন্ট যখন নন রেসপন্সিভ কি আনরেসপন্সিভ হয়ে যায়, তখনই আশেপাশে যারা বাইস্ট্যান্ডার যারা আছে কিংবা লোকেরা আছেন, তারা সঙ্গে সঙ্গে সিপিআর করা শুরু করা উচিত। এই যে সিপিআর করতে করতে যে আমরা যে রক্ত চলাচলটা আবার চালু করতে পারি টু দ্য হার্ট অ্যান্ড ফ্রম দ্য হার্ট টু দ্য ব্রেন অ্যান্ড দ্য ভাইটাল অর্গানস, তাতে কিন্তু রিভাইভালের চান্স। সিপিআর দেওয়ার চেষ্টা হয়েছিল কালকে নিকো পার্কে, সেটা হচ্ছে যে তরুণ, তার এক বান্ধবী, সে একটু অপটু হাতে ইনএক্সপিরিয়েন্সড অবস্থায় একটা সিপিআর প্রোভাইড করেছিল। এই অবস্থায় সিপিআর, ধরুন আমি হঠাৎ করে আপনার সামনে মাথা ঘুরে পড়ে গেলাম, আপনি আমাকে সিপিআর দিচ্ছেন, একটা পথ চলতি মানুষ আমাকে সিপিআর দিচ্ছে, কতটা শেষ পর্যন্ত বড় ফারাক হয়ে দাঁড়ায়। সিপিআর দেওয়ার একটা বিভিন্ন পদ্ধতি আছে, যেটা মেডিকেলি, যেটা আমাদের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে এস্টাবলিশ করা আছে, যে বিভিন্নভাবে প্রসিডিওর যে অনেকেই ট্রাই করেছে, কিন্তু একটা নির্দিষ্টভাবে সিপিআর না দিলে সেখানে রিভাইভালের চান্স এফেক্টিভ হয় না। সেই জন্য এটার জন্য আমাদের পর্যাপ্তভাবে আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং করে থাকি, বাইস্ট্যান্ডার্স বলুন, পুলিশ ইনস্টিটিউটসে বলুন, ট্রেনিং এমপ্লয়িজদের, বিভিন্ন অর্গানাইজেশন এমপ্লয়িজে গিয়ে আমরা গিয়ে ক্লাস নিই, ডেমনস্ট্রেশন দিই এবং প্র্যাকটিস করাই। অ্যাটলিস্ট ওরা এইটার ওয়াকিবল হয়ে থাকে যেটা কীভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি করা যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ডক্টর, সেটা হচ্ছে কালকে যখন নিকো পার্ক থেকে অ্যাম্বুলেন্স প্রোভাইড করা হলো, তখন সেই অ্যাম্বুলেন্সটার মধ্যে কোনো অক্সিজেন ছিল না। এটা কতটা ম্যাটার? যে কোনো পেশেন্ট নন রেসপন্সিভ থাকলে আমরা সাধারণত একটা অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখি, কারণ আমরা তো জানি না তার কত কী অক্সিজেনের মাত্রা কী হয়েছে যখন হার্ট বন্ধের ন্যাচারালি। কিন্তু তার থেকে বড় আমাদের যেটা এখন দেখাচ্ছে ব্যবধান, যে কম্প্রেশন অনলি লাইফ সাপোর্ট বলে একটা কথা আছে, যেখানে আমরা যদি পর্যাপ্তভাবে ভালোভাবে সিপিআর দিতে পারি, তাহলে রক্ত চলাচল শুরু হলে ততক্ষণে কিন্তু আমরা পেশেন্টকে স্যালভেজ করার চান্স অনেক বেড়ে যাচ্ছে। ডক্টর, আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, এই ধরনের বড় বড় অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে বিভিন্ন এজ গ্রুপের মানুষ যাচ্ছেন, নাতির হাত ধরে দাদু ঠাকুমাও যাচ্ছেন, চিকিৎসকের বক্তব্য থেকে একটা জিনিস তো স্পষ্ট, যে এমার্জেন্সি সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য যা যা প্রয়োজন ছিল ওই অ্যামিউজমেন্ট পার্ক অর্থাৎ নিকো পার্কে কিন্তু ছিল না। মিনিমাম অক্সিজেন সাপোর্ট দেওয়ার মতো অবস্থা ছিল না। আপাতত তোমাকে ধন্যবাদ। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। এবার কর্তৃপক্ষের কি বক্তব্য এই ঘটনা নিয়ে শোনাবো আপনাদের। 7 জন বাচ্চার মধ্যে 4 জন ছেলে ছিল, 3টে মেয়ে ছিল। তারা এখানে এনজয় করতে এসেছিল, হঠাৎ একটি বাচ্চা অসুস্থ হয়ে যায়।
কোনো রাইড না চড়ে অসুস্থ হয়, ওই যে দেখছেন ওখানে ওরা জলের শাওয়ার নিচ্ছিল, নিতে অসুস্থ হয়ে মাথা ঘুরে বসে পড়ে। বাকি বন্ধুরা ওকে যখন নামাচ্ছে তখন আমাদের স্টাফেরা যখন দেখেছে তখন আমাদের স্টাফেরা রাশ করে ওকে নিয়ে আমাদের ফার্স্ট এড সেন্টারে নিয়ে যায়। ফার্স্ট এড সেন্টারে নেওয়ার পরে দেখেছে যে ওর সেন্স নেই, পালস বিটটা কম আছে। সাথে সাথে আমরা আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে ওকে নিয়ারেস্ট হসপিটাল ক্যালকাটা হার্ট ক্লিনিক সেখানে পাঠিয়েছি। পাঠানোর পরে ক্যালকাটা হার্ট ক্লিনিকের ডক্টররা ব্রড ডেড হিসেবে ঘোষণা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।